হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনের 1.1-এ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত বেশ কিছু অঙ্কের সমাধান করব। তো তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমি দেখো প্রথমত স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা যদি আমরা করতে যাই তাহলে এই অনুশীলনের যে বেসিক আলোচনাগুলো যেগুলো আছে, যেগুলো না জানলেই নয়, এই অনুশীলনের অঙ্ক করতে গেলে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো প্রথমে দেখো আমি লিখেছি এখানে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক হচ্ছে তোমার 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। এগুলোকে আবার অঙ্কও বলা হয়। এই সংখ্যা প্রতীককে আবার অঙ্ক বলা হয়, কারণ তুমি যে কোনো সংখ্যা গঠন করতে গেলে তোমার এই প্রতীকগুলো অবশ্যই প্রয়োজন। যেমন ধরো তুমি যদি এখানে 32 লেখো, তো 32 লিখতে গিয়েও দেখো যে এই যে 2 এখান থেকেই নিতে হয়েছে, সংখ্যা প্রতীক থেকেই নিতে হয়েছে। আবার 3ও এই সংখ্যা প্রতীক থেকেই নিতে হয়েছে। যদি তুমি লেখো যে 895 যদি তুমি লেখো, তাও দেখবা যে তোমার 5 এই প্রতীক থেকে নিতে হয়েছে, আবার 9ও এই সংখ্যা প্রতীক থেকে নিতে হয়েছে, আবার 8ও এই সংখ্যা প্রতীক থেকে নিতে হয়েছে। এগুলোকে আবার অঙ্ক বলা হয়। এরপরে দেখো তাহলে সংখ্যা প্রতীক কি জিনিস আমরা জানলাম। এরপরে দেখো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার শূন্য ছাড়া, শূন্য ছাড়া মানে এই যে শূন্য, শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য ছাড়া সকল ধনাত্মক, ধনাত্মক বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, মানে যোগ বিয়োগ। যেটা বিয়োগ সেটা হচ্ছে ঋণাত্মক, সেটা বাদ। ধনাত্মক অবশ্যই যোগ হতে হবে। যেমন ধরো যে 1, 2, 3 এভাবে চলতে থাকবে। এই যে 1, 2, 3 এভাবে লিখেছি আমি, বা 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। তো এই যে দেখো যে এই যে আমি 1 লিখেছি, 1-এর সামনে কিছু নেই, তার মানে কি যোগ আছে। 1-এর সামনে যোগ আছে, তার মানে এটা হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা। তাহলে সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলে বুঝলাম? যে শূন্য ব্যতীত মানে শূন্য ছাড়া, শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে কি বলা হয়? সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে শূন্য থাকবে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আসো সার্থক অঙ্ক। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা বুঝলাম। সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক তোমার কাকে বলে? সার্থক অঙ্ক হচ্ছে তোমার, সার্থক অঙ্ক তোমার একই একই রকম, যে শূন্য ছাড়া, শূন্য ছাড়া সকল অঙ্ককে কি বলা হয়? শূন্য ছাড়া এই যে এই 9টি অঙ্ক, শূন্য ছাড়া এই 9টি অঙ্ককে বলা হয় তোমার সার্থক অঙ্ক। যেমন দেখো যেখানে হচ্ছে 1, 1 মানে 1 তার নিজস্ব মান আছে, মানে 1-এর অবস্থান 1, এখানে তার নিজস্ব মান আছে। কিন্তু শূন্য, শূন্যর কিন্তু কোনো নিজস্ব মান নাই, শূন্যর নিজস্ব মান নাই। তাহলে এখানে হচ্ছে তোমার সার্থক অঙ্ক আর পরার্থক অঙ্ক, সার্থক অঙ্ক আর পরার্থক অঙ্ক, বা অভাব জ্ঞাপন অঙ্ক বা সহকারী অঙ্ক। যেমন এটা 1 হচ্ছে তোমার সার্থক অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে তোমার সার্থক অঙ্ক। আর শূন্য, শূন্য হচ্ছে তোমার পরার্থক অঙ্ক। পরার্থক অঙ্ক মানে ওর নিজস্ব কোনো মান নেই। যদি তুমি লেখো 70, 70 যদি তুমি লেখো তাহলে দেখো যে এখান থেকে এই যে 70 আমি লিখতে কি কি ব্যবহার হয়েছে? আমাকে দুটো অঙ্ক ব্যবহার করতে হয়েছে, একটা হচ্ছে 7 এবং একটা হচ্ছে 0। এই 7 দেখো আমি এখানে অঙ্ক প্রতীক থেকে কি নিয়েছি? 7 নিয়েছি, 0 নিয়েছি। শূন্যের মান নেই কখন? যখন কোনো সংখ্যার কোন দিকে বসবে? বামে বসবে। কোনো সংখ্যার বামে যখন বসে তখন সেই শূন্যের মান নেই। আবার একাকিত্ব যখন শূন্য লিখবা তখন তার কোনো মান নেই। কিন্তু কোনো সংখ্যার ডানে যদি বসাও, কোনো সংখ্যার ডানে যদি বসাও তখন এই শূন্যের মান আছে। মানে এই যে 70 লিখতে কি করেছে? এই শূন্য 7কে
সহযোগিতা করেছে, এই জন্য একে সহকারী অঙ্ক বলা হয়। আবার অভাব জ্ঞাপক অঙ্ক, 70 যদি আমি লিখি তাহলে 7, এখানে তো শূন্য, এখানে তো অভাব আছে, এখানে আমি শূন্য যদি বসিয়ে দিই তাহলে এই অভাবটা পূরণ করে দিল। 70 লেখার জন্য যে শূন্যর যে দরকার সেটা সে পূরণ করে দিল, এই জন্য এটাকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক বা সহকারী অঙ্ক। তাহলে আমরা অঙ্ক কয় রকম জানতে পারলাম এখানে, সার্থক অঙ্ক বা সহকারী অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কোনগুলো আমরা জানলাম। সার্থক অঙ্ক হচ্ছে তোমার শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত অঙ্ককে কি বলা হয়, সার্থক অঙ্ক বলা হয়। আর শূন্যকে বলা হয় সহকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক। এবার হচ্ছে কি, তাহলে আমরা সার্থক অঙ্ক কাকে বলে, সার্থক অঙ্ক আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের অঙ্কপাতন। অঙ্কপাতন কি? অঙ্কপাতন হচ্ছে সংখ্যা লেখার জন্য যে অঙ্ক ব্যবহার করা হয়, সংখ্যা লেখার জন্য যে অঙ্ক ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়, অঙ্কপাতন। যেমন ধরো এখানে 545, 545 লিখতে আমাকে এখানে কি কি ব্যবহার করা হয়েছে, এই অঙ্কর প্রতীক থেকে আমাকে 5 নিতে হয়েছে, আবার 4 নিতে হয়েছে, আবার কি নিতে হয়েছে, 5 নিতে হয়েছে। তাহলে এখানে যে একটা সংখ্যা গঠন করতে, একটা সংখ্যা গঠন করতে যে অঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা সংখ্যা গঠন করতে যে অঙ্ক ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার অঙ্কপাতন, সেটাকে কি বলা হচ্ছে, অঙ্কপাতন। এবার হচ্ছে কি অঙ্কপাতন তাহলে আমরা জানলাম। এবার হচ্ছে 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতিটা কি? 10 গুণোত্তর রীতি আমরা জানি যে আমাদের দেশীয় পদ্ধতিতে এক ঘর থেকে আরেক ঘরের মান 10 গুণ করে বৃদ্ধি পায়। যেমন ধরো এখানে আমি কি লিখলাম, এখানে আমি 25 লিখলাম, তাহলে এই যে 5, এই 5 হচ্ছে তার নিজস্ব মানকে বোঝায়, এই 5 কি হচ্ছে তার নিজস্ব মানকে বোঝাচ্ছে 5। আর এই যে এটা কত, 2। তাহলে এখান থেকে মানে এই ঘর থেকে এক ঘর করে বাম দিকে, ডান দিকে সর্বডান থেকে এক ঘর বাম দিকে যখন সরে যাবে তখন তার মান 10 গুণ বৃদ্ধি পাবে। যেমন 5 থেকে 2 তার কি কোন দিকে আছে, বাম দিকে আছে, তাহলে 5 থেকে 2 এর ঘর এই ঘর থেকে এই ঘরের মান 10 গুণ বৃদ্ধি পাবে। 10 গুণ বৃদ্ধি পেয়ে মান কত হয়ে গেল, এই হয়ে গেল তোমার 10 দুগুণে 20। এই রীতিটাকে বলা হয় তোমার 10 গুণোত্তর রীতি। যেমন এখানে মনে করো যে আমি যদি লিখি যে 700 ধরো লিখলাম যে 39, 739। এখন দেখো এই যে 9 তার নিজস্ব মান বোঝাবে, 9 কি বোঝাবে, তার নিজস্ব মান কি বোঝাবে, 9 একক বা 9। এখন হচ্ছে তোমার এই 3 কি বোঝাবে, 3 এই ঘর থেকে এক ঘর ডানে বামে আছে, এক ঘর বামে আছে, তাহলে এখান থেকে এই ঘর থেকে এই ঘরের মান তোমার 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে হয়ে যাবে তোমার 3 10 30, 3 10 30। আবার দেখো 7, এই 7 আবার এই ঘর থেকে 10 গুণ বৃদ্ধি পাবে, তাহলে এখান থেকে 10 গুণ বৃদ্ধি পেয়ে হলো 10, আবার এইখান থেকে 10 গুণ বৃদ্ধি পেয়ে গেল 10, তাহলে 10 10 কত হলো 100, তাহলে 7 10 নাকি 7 100 700। আর এক ঘর থেকে আরেক ঘরের মান বাম দিকে, সর্বডান দিক থেকে বাম দিকে এক ঘর থেকে আরেক ঘরের মান কি করবে, 10 গুণ করে বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় 10 গুণোত্তর রীতি। এই রীতিকে কি বলা হয়, 10 গুণোত্তর রীতি। এবার দেখো আন্তর্জাতিক না দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যা পঠন রীতি কোনটা, দেশীয় সংখ্যা পঠন রীতি হচ্ছে তোমার, আমি এখানে লিখে দেখাই, একক, এই যে আমি লিখে ফেললাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, কারণ এটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা আমাদের দেশে প্রচলিত আছে, আমরা এভাবে সংখ্যা গণনা করে থাকি। এখন দেখো এগুলো প্রত্যেকটা ঘরের মান, প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা একটা করে অঙ্ক বসাতে পারবো, প্রত্যেক ঘরে কি করতে পারবো, আমরা একটা করে অঙ্ক বসাতে পারবো। শুধু কোটির ঘর যেটা,
কোটির ঘরে একাধিক অঙ্ক বসানো যাবে, একটাও বসানো যাবে আবার একাধিক অঙ্ক বসানো যাবে, কিন্তু এগুলো প্রত্যেক ঘরে কিন্তু একটা করে আমরা কি করতে পারবো, অঙ্ক বসাতে পারবো। যদি এরকম দেখো এখানে এরকম যে যদি এরকম হয় জিনিসটা যে 30 না 30 না, আচ্ছা 30 লিখি, 30 কোটি 72,20,005। এখন দেখো এই যে 5 লিখলাম, বা 5 না লিখে আমরা আর একটা লিখে দিই 25 30,72,20,025। এখন এখানে দেখো যে আমি কি লিখেছি 25, তাহলে 25 কয় 10 কয় 25, 25 হচ্ছে আমার 2 10 5 25। তো এই যে 25 হচ্ছে দুইটা অঙ্ক ব্যবহার হয়েছে। এখন এই যে আমি 25 কি এককের ঘরে আমি লিখতে পারবো, কারণ আমি কিন্তু আগে তোমাদের বলেছি যে এখানে আমাদের কি করতে হবে, প্রত্যেক ঘরে কিন্তু আমরা একটা করে অঙ্ক বসাতে পাবো, কোনো ঘরে আমাদের দুইটা অঙ্ক বসাতে আমরা পাবো না। তাহলে 25-এর এই 5, 25-এর 5 হচ্ছে আমার এককের ঘরে বসবে, আর 2 হচ্ছে তোমার দশকের ঘরে বসবে, তাহলে 2 10 5 25। এখন বলছে কি 20,000, তো এই যে হাজারের ঘরে কি আমি 20 বসাতে পাবো, 20 হচ্ছে কি আমার 2 0 20, তাহলে 20 তো আমি হাজারের ঘরে বসাতে পাবো না, কেন পাবো না, কারণ আমি আগে বলেছি যে আমি এক ঘরে একটাই অঙ্ক বসাতে পাবো। তাহলে আমাকে 20-এর এখন আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই যে এই যে অযুত এবং হাজার মিলে এই ঘরটা আমরা একসাথে পড়া হয়, অযুত এবং হাজারকে আমরা একসাথে পড়ি। আবার হচ্ছে এখানে নিযুত এবং লক্ষ্য এই ঘর দুটোকে আমরা একসঙ্গে পড়ি। তাহলে এখানে 20-এর হচ্ছে কি এই যে 0 2 10 20, 20-এর 0 যেটা সেটা হাজারের ঘরে বসবে এবং 2 বসবে অযুতের ঘরে। 20 থেকে বামে যেটা আছে 20-এর মানে 0-এর বামে যে অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা হাজারের বামে বসাবো। তাহলে এই দুইটা ঘর মিলে আমরা একসাথে উচ্চারণ করবো, সেটা হচ্ছে আমার 20,000 নাকি 20, হ্যাঁ 20,000 কি আমরা উচ্চারণ করবো 20,000। তারপরে কি আছে 72 লক্ষ, কয় 10 কয় 72, 7 10 2 72। সেম ভাবে আমরা 2 লিখবো কার ঘরে, লক্ষর ঘরে, এবং 7 লিখবো অযুতের ঘরে, কারণ আমরা 72 এক ঘরে লিখতে পারবো না, যেহেতু আমরা আগে বলেছি যে আমাদের এক ঘরে কি করতে হয়, একাধিক অঙ্ক বসানো যাবে না, এক ঘরে আমাদের অবশ্যই একটাই অঙ্ক বসাতে হবে, শুধু কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো। এরপরে কি আছে আমাদের 30 কোটি, তাহলে আমরা এই ঘরে 30 আমাদের বসিয়ে দিতে পারবো। এখন যে ঘর ফাঁকা আছে, এই যে আমি যে এখানে সংখ্যাটা লিখলাম, যে ঘর আমার খালি আছে সেই ঘরে আমাকে অবশ্যই একটা শূন্য বসিয়ে দিতে হবে। যদি আমাদের বেশি ঘর ফাঁকা থাকে তাহলে জয়টা ঘর ফাঁকা থাকবে তটা ঘরে শূন্য বসাতে হবে। কিন্তু যদি আবার কোনো সময় দেখা করতে আমার কোটির ঘর এখানে নাই, 30 কোটি নাই, তাহলে কি আমি কোটির ঘরে শূন্য বসাবো না। তখন কেন বসাবো না, কারণ আমার বাম দিকে আর কোনো সংখ্যা নাই, বাম দিকে শূন্য যদি আমি বসাই সেই শূন্যের কোনো মান থাকলো না, এজন্য বাম দিকে আর শূন্য বসাবো না। তাহলে আমার সংখ্যাটা কত হয়েছিল, সংখ্যাটা হয়েছিল আমার 30,72,20,025। এখন দেখো এটা আমাদের সহজে পড়ার জন্য বা সংখ্যাটা বোঝানোর জন্য আমাদের এখানে কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে। কিন্তু কমা আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা কমা ব্যবহার করি সর্বডান থেকে 3 ঘর আগে কমা বসাতে হবে আমাদের, সর্বডান দিক থেকে মানে এককের ঘর থেকে 3 ঘর আগে কমা বসাতে হবে, তারপর আমাদের কমা বসাতে হবে 2 ঘর পর পর। তাহলে প্রথম কমাটা আমাদের কি নির্দেশ করে, প্রথম কমাটা আমাদের হাজার নির্দেশ করে, তারপরে কমাটা লক্ষ, তারপরে কোটি, কোটির ঘরে যেখানে জয়টা সংখ্যা থাকবে তত কোটি। তাহলে এখানে হলো আমার কত 30,72,20,025, 30,72,20,025। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন হচ্ছে কি
আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কোনটা? আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমাদের 1000 পর্যন্ত একই থাকবে। 1000 পর্যন্ত একই থাকার পর এখানে আমাদের লিখতে হবে মিলিয়ন, তারপরে হচ্ছে বিলিয়ন। মিলিয়ন এবং বিলিয়ন। এখানে কমার ব্যবহারটা হচ্ছে তোমার সর্বডান থেকে, মানে এককের ঘর থেকে 3 ঘর পর পর কমা। ওখানে ছিল আমাদের প্রথমে হবে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর পর কমা হবে, কিন্তু আমাদের এখানে ডান দিক থেকে সবসময় কি হবে 3 ঘর পর পর কমা বসবে। আর প্রত্যেক এখানে এই যে শতক পর্যন্ত এই ঘরগুলোতে আমাদের একটা করে অঙ্ক বসবে আগের মতোই। আগেও যেমন আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসেছে, এখানে শতক পর্যন্ত প্রত্যেক ঘরে একটা করে অঙ্ক বসবে, কিন্তু হাজারের ঘরে এসে 3 অঙ্ক বসবে। এই হাজারের ঘর এবং মিলিয়নের ঘরে, হাজারের ঘর এবং মিলিয়নের ঘরে আমাদের 3 অঙ্ক বসবে, অবশ্যই 3 অঙ্ক বসতে হবে। আর বিলিয়নের ঘরে আমাদের এটার কোনো নিয়ম নাই, একটা হলে একটাও বসতে পারে, দুইটাও বসতে পারে, তিনটাও বসতে পারে, আবার বেশিও হতে পারে। তাহলে আমাদের আগের নিয়মে কি আমরা দেশীয় রীতির মতো আমাদের এটির মিল আছে, শতক পর্যন্ত মিল আছে, যেটা হচ্ছে তোমার প্রত্যেক ঘরে একটা করে অঙ্ক বসবে। তোমাদের এই জিনিসটাই মাথায় রাখতে হবে। এবং হাজারের ঘর এবং মিলিয়নের ঘরে 3 অঙ্ক করে বসবে। এখন যদি আমি মনে করি, এখন যদি মনে করা হয় যে 72,000, ধরো সাপোজ 72,000, তো এই যে এখন 72,000 আমি লিখলাম, হ্যাঁ সব ঠিকই আছে, 72,000 আমি লিখলাম, কিন্তু আমি কি বলেছিলাম যে হাজারের ঘরে অবশ্যই কয় অঙ্ক বসবে? 3 অঙ্ক বসবে। তাহলে আমি 72,000 কয়টা অঙ্ক আমার হয়েছে? 72,000 লিখতে গিয়ে আমার 2টা অঙ্ক হয়েছে, এগুলোতে আমি শূন্য বসিয়ে দিই, তাহলে 72,000টা ভালো লাগবে লিখতে, ঠিক হবে। তাহলে এখন দেখো যে 72,000 আমি লিখেছি, তার দিক থেকে 3 ঘরের কমা, কিন্তু আমার শর্ত হচ্ছে কি হাজারের ঘরে অবশ্যই আমাকে 3টা অঙ্ক বসাতে হবে। তাহলে আমি কি করব? আমি কি এখানে একটা শূন্য বসিয়ে দিব, 3 অঙ্ক করব? এখানে যদি শূন্য বসাই তাহলে দেখো আমার কিন্তু মান পরিবর্তন হয়ে যাচ্ছে। কেমন মান পরিবর্তন হচ্ছে? কারণ 720,000 হয়ে যাচ্ছে, 720,000 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে কি 72,000 লিখতে, এজন্য আমাকে এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। কোন দিকে এটা বসবে? এটা শূন্য বসবে বাম দিকে, শূন্য বসবে বাম দিকে। সাপোজ ধরো এখানে একটা সংখ্যা আগে লিখে নি, তাহলে ভালো লাগবে দেখতে। 24 বিলিয়ন, বিলিয়ন 32 মিলিয়ন, মিলিয়ন 72,302। আচ্ছা, আমি সংখ্যাটা লিখে বুঝাই, তাহলে আরো বেশি ভালো মতো তোমরা বুঝতে পারবা। এখানে দেখো আমি কি লিখেছি, যে এককের ঘরে আছে 2, তারপর হচ্ছে 3 শত, মানে শতকের ঘরে 3, আর কি আছে 72,000, তাহলে হাজারের ঘরে আমার বসবে 72। কিন্তু আমি যেটা বললাম যে আমি 72 লিখতে পারবো না, 72,000 আমি এভাবে লিখতে পারবো না, কারণ আমার শর্তই হচ্ছে হাজারের ঘরে অবশ্যই 3টা অঙ্ক বসবে। তাহলে এখানে আমি শূন্য বসালে কি হবে? ডান দিকে যদি আমি শূন্য বসাই তাহলে 720,000 হয়ে যাচ্ছে, তাহলে আমি ডানে না, আমাকে শূন্য বসাতে হবে বাম দিকে। সবসময় শূন্য বসাতে হবে কোন দিকে? বাম দিকে। যদি হাজারের ঘর তোমার এক ডিজিট একটা অঙ্ক বা 2টা অঙ্ক হয়, তাহলে যতটা 3 অঙ্ক হতে যতটা বাকি থাকবে ঘর, মানে অঙ্ক, ততটা শূন্য বসিয়ে দিতে হবে। তারপরে কি বলেছে? 32 মিলিয়ন, এখানেও সেম কাহিনী, 32 মিলিয়ন। এখন আমি 32 লিখলাম, 32 হচ্ছে আমার, 32 লিখতে আমি 2টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার এখানে বসাতে হবে 3টা অঙ্ক। তাহলে এখানে আমি কি লিখবো? শূন্য বসিয়ে দিব। এবার হচ্ছে কি 24 মিলিয়ন, মিলিয়নের ঘরে আমি 24 বসিয়ে দেবো। এখানে আমার কোনো শর্ত নাই যে আমাকে মিলিয়নের ঘরে 3টাই অঙ্ক বসাতে হবে, বা একটা বসাতে হবে, বা 2টা বসাতে হবে, বা 5টা বসাতে, এর কোনো নিয়ম নেই। মানে যতটা তুমি পাবা ততটাই তোমাকে বসিয়ে দিতে হবে।
কিন্তু এই যে মিলিয়নের ঘরে আর হাজারের ঘরে অবশ্যই তোমাকে 3 ডিজিট বা 3টা অঙ্ক বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি সংখ্যাটা কিভাবে লিখতে পারি, 24 0 3 2 0 7 2 3 0 2। এখন বলেছিলাম কি যে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কত ঘর পর পর কমা বসে, ডান দিক থেকে তিন ঘর পর পর কমা বসে। প্রথম 3 ঘর আগে কমা, তারপরে 3 ঘর আগে, তারপরেও 3 ঘর আগে। এটা কি দাঁড়ালো দেখো, 24 বিলিয়ন 32 মিলিয়ন 72,302। কি বসলো, 24 বিলিয়ন 32 মিলিয়ন 72,302। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এটা আমাদের মাথায় রাখতে হবে যে দেশীয় গণনা পঠন রীতিতে কি হয়, ডান দিক থেকে প্রথম কমা 3 ঘর আগে, তারপরে 2 ঘর পর পর 2 ঘর আগে আগে কমা বসে, কিন্তু এখানে সবসময় কি হবে, 3 ঘর আগে আগে কমা বসবে। তাহলে দেখো আমরা এই যে দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এটি আমরা 1 থেকে 7 পর্যন্ত শিখে গেলাম। আর এর মাঝে এই যে আমরা 7 নম্বরে দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি এই দুটো বোঝাতে গিয়ে আমরা কিন্তু কমা ব্যবহারটা শিখে গিয়েছি। তাহলে আমরা এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত আমরা শিখে গেছি। এখন হচ্ছে কি এই যে 6 এবং 7 নাম্বার মানে দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি এই দুটোর একটা মিল আছে, সেই মিলটা কোথায়, সেই মিলটা আমরা এখন দেখব। যেমন দেখো যে 10 লক্ষ সমান 1 মিলিয়ন, আবার হচ্ছে কি 100 কোটি, 100 কোটি সমান হচ্ছে 1 বিলিয়ন। তাহলে দেখো এই দুটো সম্পর্ক কি হলো, যেখানে 10 লক্ষ সমান 1 মিলিয়ন বা 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক গণনা রীতি, এটা হচ্ছে তোমার দেশীয় গণনা রীতি। যদি কেউ মানে আন্তর্জাতিক রীতিতে যদি 1 মিলিয়ন হয় তাহলে সেটাকে আমরা কি করব, 10 লক্ষ বলবো। যদি এখানে 2 মিলিয়ন হয় তাহলে কি হবে, 20 লক্ষ হয়ে যাবে। যদি এখানে বলা হয় যে 3 মিলিয়ন সমান কত লক্ষ, 3 মিলিয়ন সমান কত লক্ষ, তাহলে 3 মিলিয়ন সমান হয়ে যাবে 30 লক্ষ। এটাই হচ্ছে তার আন্তর্জাতিক এবং গণনা রীতির মধ্যে একটা সম্পর্ক। আবার হচ্ছে বিলিয়ন একই হিসাব, যে যখন আমরা দেশীয় রীতিতে 100 কোটি বলবো বা 1 বিলিয়ন যখন বলা হবে আন্তর্জাতিক রীতিতে, তখন সেটা আমাদের দেশীয় রীতিতে হয়ে যাবে 100 কোটি, 100 কোটি। যদি এখানে বলা হয় যে 5 বিলিয়ন সমান কত কোটি বা 5 বিলিয়ন যদি বলা হয় আন্তর্জাতিক রীতিতে, সেটাকে আমরা দেশীয় রীতিতে কি বলবো, যে 500 কোটি, 5 বিলিয়ন সমান 500 কোটি, এটাই হচ্ছে এর সাথে সম্পর্ক। তাহলে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো সবটাই। এখন আমরা কি করব, কিছু অঙ্কে। তো এবার দেখো আমরা অঙ্কগুলো তুলে নিয়েছি। এখানে বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে দেখো লেখা আছে যে 20,070, 30,008, 55,400, আবার এখানে আছে 4,05,000, 7,02,075, 76,09,070, 30,09,004। তো এখানে কি বলেছে এই সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলো কথায় প্রকাশ করা আছে, এগুলোকে অঙ্কে লিখতে বলেছে। তো এখানে যে তিনটা আছে, এই তিনটার মধ্যে দেখো এখানে ক নাম্বারে কিন্তু একাধিক সংখ্যা আছে, খ নাম্বারেও আছে, গ নাম্বারেও আছে। তো এখানে এই তিনটা অঙ্কের মধ্যে তুলনামূলক তোমার গ নাম্বারটা একটু বড়। তাহলে এখন আমি গ নাম্বারটা সমাধান করে দেখাবো। গ নাম্বারটা যদি তোমরা এখানে সমাধান করে দেখো তাহলে এই ক আর খ যেহেতু সেম অঙ্ক, তোমরা নিজেরা এটা করতে পারবে। তাহলে আমি গ নাম্বারটা করে দেখাই। তাহলে এখানে আমাদের প্রথমে লিখতে হবে দেশীয় গণনা পদ্ধতি, এগুলো আমাদের আগে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার,
লক্ষ নিযুত কোটি, তাই না? এখন এখানে দেখো যে এখানে আমাদের কি আছে, এটা আমাদের আগে লিখে নিই। গ নম্বর ৭৬ লক্ষ ৭৬ লক্ষ ৯,০৭০। এখন দেখো এই যে এটা আমি লিখে নিয়েছি যে ৭৬,০৯,০৭০। তো এখন এই যে ৭০ কি ৭ × ১০ = ৭০। এখন ৭০ লিখতে গেলে আমার কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? দুটো অঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। কিন্তু আমাদের দেশীয় গণনা রীতিতে আমরা কি করতে পারি, একটা ঘরে একটা অঙ্ক আমরা বসাতে পারবো। তাহলে আমরা ৭০ কোথায় বসবো? ৭০ কে আমরা এককের ঘরে বসাবো না, এককের ঘরে আমরা বসাবো না, কারণ আমরা আগেই জেনেছি যে এক ঘরে একটাই অঙ্ক বসাতে পারবো। তাহলে ৭০ এর যে 0 সেটা হচ্ছে আমি এককের ঘরে বসাবো, এবং ৭ হচ্ছে আমি দশকের ঘরে বসাবো। এখন দেখছে ৯,০০০, তাহলে আমি হাজারের ঘরে ৯ বসিয়ে দিব। তারপরে বলছে কি ৭৬ লক্ষ। তোমরা আগে জেনেছো যে লক্ষ, এখানে বলছে ৭৬ লক্ষ, তাহলে আমরা কি এখানে ৭৬ লক্ষ লিখতে পারবো? লিখতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এক ঘরে একটাই অঙ্ক বসবে। তাহলে আমরা এখানে ৬ বসাবো এবং ৭কে তার আরো বাম দিকের ঘরে বসাবো, নিচের ঘরে বসাবো, যেহেতু আমরা এই দুটো ঘর মিলে আমার কি করে লক্ষ্য নির্দেশ করে। এখন দেখো যেখানে অযুত এবং শতকের অঙ্ক আমার কি থাকলো, ফাঁকা থাকলো। এটা তো আমরা ফাঁকা রাখতে পারবো না, এটাকে আমাদের 0 বসাতে হবে। কিন্তু আমরা এভাবে লিখব যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত এবং 10 শতকের ঘরে কি আছে, খালি আছে। অযুত ও শতকের ঘর খালি আছে। তাহলে আমরা কি করব, খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি 0 বসিয়ে সংখ্যাটি হয়। তাহলে আমি কি বললাম এখানে, যে অযুত এবং 10 শতকের ঘর কি আছে, খালি আছে, এবং খালি থাকা এটাতে আমরা কি বসাবো, 0 বসিয়ে দিব। তাহলে 0 বসিয়ে সংখ্যাটি গুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কি হয়, পাওয়া যায়। যেমন আমরা 0 বসিয়ে বলি, তাহলে 0 বসিয়ে দিই। দেখো এখন কিন্তু কোনো ঘর খালি নেই। তাহলে অতএব নির্ণেয় সংখ্যা 7609070। এটা হচ্ছে আমার সংখ্যা। এখানে উত্তর লিখে দিলে হয়ে গেল।
কিন্তু দেখো এটা আমরা সহজে বলার জন্য বা পড়ার জন্য কিভাবে আমরা এই করি, কমা ব্যবহার করে দিব। তাহলে 3 ঘর আগে কমা, তারপরে 2 ঘর পর পর। তো এটা কত হলো? 76,09,070। 76,09,070। তাহলে এভাবে করে তোমরা এই অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো করে ফেলবা। এখানে কিন্তু আমার আরেকটা আছে, কি 30,09,004। 30, এটা আমি আগে লিখে দিই। 30,09,004। এখন দেখো আমরা এটা কিভাবে লিখেছিলাম, যে 4 4 হচ্ছে আমার এককের ঘরের সংখ্যা, তাহলে আমি এককের ঘরে 4 লিখে দিব। তারপরে কি আছে আমার 900, 900 মানে শতক, শতকের ঘরে বসবে আমার 9। তারপর হচ্ছে 30 লক্ষ, 30 লক্ষ, তাহলে আমরা কি লক্ষের ঘরে 30 বসাবো না, কারণ আমরা একটু আগেই জেনেছি যে ওগুলো একটা ঘরে আমরা একটাই অঙ্ক লিখতে পারবো। তাহলে আমরা 3 লিখবো অযুতের নিযুতের ঘরে, আর লক্ষের ঘরে লিখবো 0। এবার দেখো যে তাহলে আমরা তারপরে কি লিখবো, যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘর খালি রয়েছে। অযুত, দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘর খালি রয়েছে। অযুত, হাজার ও দশকের ঘর খালি রয়েছে। তাহলে আমরা কি লিখবো, যে খালি ঘরগুলোতে, খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতনের পর, কারণ আমরা একটা সংখ্যা লিখতে গেলে অবশ্যই আমাদের অঙ্ক পাতন করতে হয়, কারণ অঙ্কগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখতে হয়। তো অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘর খালি রয়েছে। খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা খালি ঘরগুলোতে 0 বসিয়ে দিই। কিন্তু আমরা দেখো এখানে কিন্তু কোটির ঘরে 0 বসালাম না। কেন বসালাম না? কারণ হচ্ছে কি, যে কোটির ঘরে যদি আমরা 0 বসাই, তো বাম দিকে আমাদের 0টা থেকে যায়, কারণ এই পাশে আমাদের আর কোনো ঘর নেই। কারণ দেশীয় গণনা নীতিতে কোটি পর্যন্ত গণনা করা হয়, তাহলে এখানে আমাদের 0 বসার প্রয়োজন নেই। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি বা নির্ণেয় সংখ্যা কি লিখবো আমরা, 3,0,0,9,0,4। তাহলে এখানে কি ছিল, আমরা কমা ব্যবহার করে দিই, 30,09,004। এখানে যে কমা ব্যবহার করা জরুরি সেটা কিন্তু নয়, কমা ব্যবহার করলেও হবে, না করলেও হবে। আমাদের বলার সুবিধার্থে বা গণার সুবিধার্থে আমরা কমা ব্যবহার করলে ভালো। তাহলে আমরা কি কমা ব্যবহার করলাম, কি কমা ব্যবহার করে লিখলাম যে 30,09,004। 30,09,000, হাজার ঘরে কিছু নাই মানে 0 আছে, তাহলে 30,09,004। তাহলে আশা করি আমি এই গণাবার অঙ্কটা তোমাদের যেহেতু করে দিলাম, আশা করি তোমরা এই অঙ্ক দুটো বাড়িতে
নিজেরা করতে পারবা। আর নিজেরা করার পর আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও। এরপরের অঙ্কতে কি আছে আমরা সেটা দেখি। এবার দেখো তারপরের অঙ্কগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি। তো এখানে 5টি অঙ্ক আছে। 5টি অঙ্কের ভিতরে সবচাইতে বড় হচ্ছে তোমার 5 নাম্বারটা। কারণ এই সংখ্যাটা দেখো কি বলছে যে 3,500 কোটি 25,921। তাহলে এই অঙ্কটি তোমাদের আমি সমাধান করে দেখাবো। আর এটা যদি তোমরা দেখো বা বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা এই 5 নাম্বার অঙ্কটা করে দেখাই। তো সমাধান, এই যে এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা আগে তুলে নিব। এই সংখ্যাটায় আমরা কথায় রাখা সংখ্যাটাকে লিখে ফেলবো। তাহলে আমরা কি লিখবো? 3,000 500 কোটি 25,921। তারপরে এটাকে আমাদের কিভাবে করতে হবে, এটাকে আমাদের আগে দেশীয় গণনা রীতিটা লিখে ফেলতে হবে। তাহলে আমরা কি লিখবো আগে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো এই যে 21, 21 কয় 10 কয় 21, 2 10 21। তাহলে 21 লিখতে গেলে আমাদের দুটো অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা 21 কোথায় লিখবো? আমরা কি এককের ঘরে 21 লিখে ফেলতে পারবো? পারবো না। কেন পারবো না? আমরা আগেই জেনেছি যে আমাদের একটা ঘরে একটা মাত্র অঙ্ক বসাতে পারবো। তাহলে আমরা এই যে এককের ঘরে বসাবো এবং 2কে আমাদের কোথায় বসাতে হবে? দশকের ঘরে বসাতে হবে। তারপরে বলছে 900, 900 মানে শতকের ঘরে আমাদের 9 বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে কি 25 লক্ষ, 25 লক্ষ। তাহলে আমরা লক্ষর ঘরে কি 25 বসালে হবে আমাদের? এটা আমাদের বসাতে আমরা পারবো না, কারণ আমরা আগে জেনে এসেছি যে এক ঘরে, এটাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এক ঘরে আমরা একটা অঙ্ক বসাতে পারবো। তাহলে লক্ষর ঘরে আমাকে বসাতে হবে 5 এবং নিযুতের ঘরে বসাতে হবে 2। তাহলে 25 লক্ষ। তারপরে 3,500 কোটি, 3,500 কোটি। তাহলে আমরা এখানে কি লিখবো? যে 3,500 কোটি। এটা আমরা আমাদের কোন ঘরে লিখতে হবে? কোটির ঘরে লিখতে হবে। 3,500 কোটি। আমরা আগেই বলেছি, আগেই তোমরা শিখেছো যে কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো, কিন্তু কোটি ব্যতীত বাকি ঘরগুলোতে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো না। এজন্য আমরা কোটির ঘরে বসালাম যে 3,500 কোটি। এখানে বলছে 3,500 কোটি 25 লক্ষ 921। তাহলে আমরা তারপরে আমাদের কি লিখতে হবে? যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতন করলে দেখা যায় যে কোন কোন ঘর ফাঁকা আছে। এখানে তোমার অযুত এবং হাজারের ঘর ফাঁকা আছে। অযুত ও হাজারের ঘর খালি রয়েছে। তাহলে আমরা কি লিখবো? যে খালি ঘরগুলোতে শূন্য
বসিয়ে খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, তাই না? খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, তাহলে আমরা খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে দিই। তাহলে এখন দেখো আমাদের আর কোনো ঘর ফাঁকা রইল না, তাহলে আমাদের উত্তর কি হবে? অতএব নির্ণেয় সংখ্যা, নির্ণয় সংখ্যা কি হবে? 3 5 0 0 2 5 0 0 9 2 1। ঠিক আছে, এটা আমাদের সংখ্যা। তারপরে এখানে আমাদের উত্তর লিখলেই হয়ে গেল। আমি তোমাদের আগেই বলেছি যে আমরা যদি তোমরা যদি কমা ব্যবহার করো তাও হবে, কমা ব্যবহার না করলেও হবে, কিন্তু কমা ব্যবহার করলে একটা জিনিস কি, যে তোমাদের অঙ্কটা পড়তে সুবিধা হবে। তাহলে প্রথম কমা আমাদের কি নির্দেশ করলো? হাজার, তারপরে লক্ষ, তারপর এটা হচ্ছে কোটি। তাহলে এখানে 3 ঘর আগে কমা, তাহলে কি হলো সংখ্যাটা? যে 3500 কোটি, 3500 কোটি 25 লক্ষ 921, 921। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকো। এখানে তোমরা নিত্য নতুন ভিডিও পাবা, তোমাদের যা যা সমস্যা আমি এখানে সমাধান করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ সবাই।